মানুষ হিসেবে আমরা তো কত কিছুই ভাবি তাই না? কিন্তু সব প্রশ্নের মধ্যে হয়তো সবচেয়ে বড় আর সবচেয়ে পুরনো প্রশ্নটা হলো, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যি একা? পৃথিবীর বাইরে আর কোথাও কি প্রাণীর অস্তিত্ব আছে? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন। 2 ট্রিলিয়ন সংখ্যাটা এতটাই বড় যে আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কল্পনাও করতে পারে না। হাবল স্পেস টেলিস্কোপের তথ্য অনুযায়ী আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক এতগুলোই গ্যালাক্সি বা ছায়াপথ আছে। আর ঠিক এই প্রশ্নটা থেকে আমাদের আজকের আলোচনা শুরু। এত এত ছায়াপথ, এত এত সম্ভাবনা, তাহলে আমরা এটা হই কি করে? এই একটাই প্রশ্ন বিজ্ঞানীদের মহাবিশ্বের প্রতিটি কোণায় প্রাণের সামান্যতম চিহ্ন খুঁজে বের করতে উৎসাহ দেয়। প্রাণীর সন্ধান শুরু করতে হলে আগে বুঝতে হবে মহাবিশ্বটা আসলে কত বড়, আর সত্যি বলতে এখানকার সংখ্যাগুলো আমাদের কল্পনারও বাইরে। ভাবা যায়, শুধু আমাদের নিজেদের গ্যালাক্সি মানে আকাশগঙ্গাতেই গ্রহ একটা খুবই সাধারণ ব্যাপার। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল প্রাণের জন্মানোর জন্য যে স্টেজটা দরকার, মানে একটা গ্রহ, সেটা কিন্তু মহাবিশ্বে একদমই বিরল কিছু না, বরং বলতে পারেন খুবই কমন। কোটি কোটি সম্ভাব্য জগৎ শুধু আমাদের আবিষ্কারের অপেক্ষায় আছে। তবে মজার ব্যাপার হল, এই ভাবনাটা কিন্তু মোটেও নতুন নয়। হাজার হাজার বছর আগেও প্রাচীন গ্রিক দার্শনিকরা আকাশের দিকে তাকিয়ে ঠিক এটাই ভাবতেন, ওই তারাগুলোর আশেপাশে কি আমাদের মতোই কেউ আছে? প্রশ্নটা যেন আমাদের অস্তিত্বের সাথেই জড়িয়ে আছে। তো মহাবিশ্বের এই বিশাল ক্যানভাস থেকে এবার একটু ফোকাস করা যাক, প্রাণের জন্মানোর জন্য ঠিক কি কি লাগে। বিজ্ঞানীরা যখন ভিন গ্রহে প্রাণের খোঁজ করেন, তাদের চেকলিস্টের প্রথম জিনিসটাই হলো এই গোল্ডিলক জোন, মানে এমন একটা জায়গা যা তারার থেকে ঠিক ততটাই দূরে যতটা দূরে থাকলে পানি তরল অবস্থায় থাকতে পারে। খুব গরমও না, আবার খুব ঠান্ডাও না, একদম পারফেক্ট। মানে প্রাণের রেসিপির জন্য যদি 3টা মূল উপাদান ধরা হয়, তাহলে সেগুলো হলো শক্তি, একটা তরল মাধ্যম, আর কিছু বেসিক রাসায়নিক উপাদান। আর শক্তির উৎসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা যে সবসময় সূর্য বা কোনো তারা থেকে আসতে হবে এমন কোনো কথা নেই। আমাদের পৃথিবীতেই তো গভীর সমুদ্রের গভীরে এমন অনেক জীব আছে যারা সূর্যের আলো কোনোদিন দেখেইনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সব প্রাণকেই কি আমাদের মতো হতে হবে, মানে কার্বন ভিত্তিক আর জলের উপর নির্ভরশীল? বিজ্ঞানীরা কিন্তু আরও অদ্ভুত সব সম্ভাবনার কথা ভাবছেন। যেমন ধরুন সিলিকন ভিত্তিক জীবন, অথবা এমন কোনো জগৎ যেখানে জলের বদলে তরল মিথেনের নদী বয়ে যায়, ঠিক যেমনটা শনির চাঁদ টাইটানে দেখা যায়। আর জীবন যে কতটা হার্ডকোর হতে পারে তার প্রমাণ তো আমাদের পৃথিবীতেই আছে। এই এক্সট্রিমোফাইল নামের জীবাণুরা এমন সব জায়গায় বেঁচে থাকে যা আমাদের কাছে সাক্ষাৎ নরকের মতো, ফুটন্ত গরম পানির ঝর্ণা, চরম অ্যাসিডিক পরিবেশ। এটা আমাদের একটা বড় আশা দেয় যে যা আমাদের কাছে প্রতিকূল মনে হচ্ছে, হয়তো অন্য কোনো ধরনের প্রাণের জন্য সেটাই আদর্শ পরিবেশ। আচ্ছা, অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, এবার চলুন আমাদের সৌরজগতের ভেতরেই একটু উঁকি মেরে আসি। কোথায় কোথায় বিজ্ঞানীরা প্রাণের জন্য খোঁজ চালাচ্ছেন? আমাদের সোলার সিস্টেমে এমন কিছু জায়গা আছে যা বিজ্ঞানীদের রীতিমতো উত্তেজনায় ভরিয়ে দেয়। যেমন ধরুন মঙ্গল গ্রহ, যেখানে একসময় নদী ছিল, কে জানে হয়তো এখনও মাটির নিচে কোনো জীবাণু টিকে আছে। আবার ভাবুন বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ এনসেলাডাসের কথা। এদের বরফের চাদরের নিচে লুকিয়ে আছে বিশাল বিশাল মহাসাগর। আর টাইটান তো একেবারেই অন্যরকম, যেখানে মিথেনের নদী বয়ে যায়। প্রত্যেকটা জায়গার গল্পই আলাদা। বিশেষ করে এনসেলাডাসকে নিয়ে বিজ্ঞানীরা এখন খুবই আশাবাদী। এর বরফের নিচ থেকে যে পানির ফোয়ারা মহাকাশে বেরিয়ে আসছে, বিজ্ঞানীরা সেখানে প্রাণীর জন্য দরকারি জটিল জৈব অণু খুঁজে পেয়েছেন। ভাবুন একবার, এটা কত বড় একটা আবিষ্কার। ওকে, এতক্ষণ তো আমরা অণুজীব বা সাধারণ প্রাণীর কথা বললাম, কিন্তু এবার চলুন আরেকটু বড় পরিসরে ভাবি। মহাবিশ্বে কি আমাদের মতো বা আমাদের চেয়েও বুদ্ধিমান কোনো সভ্যতা আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার একটা বিখ্যাত উপায় হল এই ড্রেক সমীকরণ। দেখুন, এটা কিন্তু কোনো নিখুঁত ক্যালকুলেটর না, বরং এটা হলো একটা ফ্রেমওয়ার্ক যা এই বিশাল প্রশ্নটাকে কয়েকটা ছোট ছোট যৌক্তিক প্রশ্নে ভেঙে দেয়। এই সমীকরণের প্রত্যেকটা অংশই এক একটা বিশাল ধাঁধা। যেমন কতগুলো গ্রহে আদৌ প্রাণের জন্ম হয়,
আর প্রাণ জন্মালেই কি তারা বুদ্ধিমান হয়ে ওঠে? আর বুদ্ধিমান হলেই বা তারা কি মহাকাশে সিগন্যাল পাঠাতে আগ্রহী হবে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমাদের চূড়ান্ত সম্ভাবনার দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। তো এই বুদ্ধিমান প্রাণের খোঁজটা চলে মূলত দুটো উপায়ে। প্রথমটা হলো স্যাটি, মানে স্রেফ কান পেতে মহাকাশের দিকে শুনে যাওয়া, যদি কোনো রেডিও সিগন্যাল বা বার্তা ভেসে আসে। আর দ্বিতীয় উপায়টা আরও মজার, যাকে বলে টেকনো সিগনেচার খোঁজা, মানে তাতে প্রযুক্তির ছাপ খুঁজে বের করা। যেমন ধরুন, কোনো ভিনগ্রহের অ্যাটমসফিয়ারে আমাদের মতো কলকারখানার দূষণ খুঁজে পাওয়া, বা রাতের আকাশে কোনো ভিনগ্রহের শহরের আলো দেখতে পাওয়া। এত সম্ভাবনা, এত কোটি কোটি গ্রহ, আর এত বছর ধরে আমরা কান পেতে আছি, কিন্তু ফলাফল কি? শূন্য। আর এখানেই আমরা একটা অদ্ভুত গভীর নীরবতার মুখোমুখি হই। তাহলে সবাই গেল কোথায়? এই সহজ প্রশ্নটাই হল বিখ্যাত ফার্মি প্যারাডক্স। মানে একদিকে অঙ্ক আর যুক্তি বলছে মহাবিশ্বে প্রাণের ছড়াছড়ি থাকার কথা, অন্যদিকে আমাদের কাছে তার কোনো প্রমাণই নেই। এই বৈপরীত্যটাই বিজ্ঞানীদের ভাবায়। এই মহাজাগতিক নীরবতার পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে বুদ্ধিমান প্রাণ আসলেই খুব বিরল একটা ঘটনা, অথবা উন্নত সভ্যতাগুলো হয়তো নিজেদের প্রযুক্তিগত ভুলের কারণে নিজেরাই ধ্বংস হয়ে যায়। আরেকটা সম্ভাবনা হলো তারা হয়তো আছে, কিন্তু ইচ্ছে করেই আমাদের থেকে লুকিয়ে আছে। প্রত্যেকটা সম্ভাবনাই কিন্তু বেশ ভাবার মতো। এই বৈজ্ঞানিক খোঁজের বাইরেও ভিন গ্রহের প্রাণের ধারণাটা কিন্তু আমাদের কল্পনা আর সংস্কৃতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। পিকে বা স্টার ট্রেকের মতো সিনেমা থেকে শুরু করে কমিক্স, গল্প, সব জায়গাতেই এলিয়েনরা আছে। তারা যেন আমাদের নিজেদেরকেই মহাবিশ্বের আয়নায় দেখার একটা সুযোগ করে দেয়। শেষ পর্যন্ত এই পুরো অনুসন্ধানটা শুধু ভিন্ন গ্রহে প্রাণের খোঁজ নয়, এটা আসলে আমাদের নিজেদের পরিচয় খোঁজার একটা যাত্রা। একবার ভাবুন, যদি সত্যি সত্যি কোনোদিন আমরা প্রমাণ পেয়ে যাই যে আমরা একা নই, সেই দিনটা মানব ইতিহাসের জন্য কী রকম হবে? আমাদের জীবন, আমাদের দর্শন, সবকিছু কতটা বদলে যাবে?